আমরা শান্তি চাই, আমরা ধ্বংস চাই না, আমরা সৃষ্টি চাই, আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি। ওনার মাথাটা নষ্ট হয়ে গেছে, একদম ক্র্যাক হয়ে গেছে ডিমাগ। উনি কি চায় না, দাঙ্গা চায় না, শান্তি চায়, আবার জীবন চায় না, মৃত্যু চায়। এটা কেন বললো, কিসের জন্য বললো? এটা একটা ইন্টেনশন আছে ওনার। উনি একটা পরোক্ষভাবে ধমকি দিয়ে রাখলো যে, মানে বাংলার মানুষকে ধমকি দিয়ে রাখলো যে জীবন, উনি অ্যাকচুয়ালি ডাকুদের রানী তো, দস্যু রানী তো, মানে মনে যেটা মুখ দিয়ে সেটাই আসবে। আমাদের প্রেডিকশন মনে হচ্ছে এই শীতলকুচি কেস আর একটা চাচ্ছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, মানে দু চারটা, বিশেষ করে মুসলমানের লাশ চাচ্ছে উনি। হিন্দুদের লাশের ওনার এত প্রয়োজন নেই, ওনার প্রয়োজন হচ্ছে মুসলমান লাশের। তো অথচ ওনার ভাষণ হওয়া উচিত ছিল কি, যে আমরা বেকারত্ব, উনি মাঝে মাঝে বলেন যে আমি বেকারত্ব দূর করেছি 40%, আর কিন্তু এর উপরে আর কিছু বলেন না, যে আমি কিভাবে দূর করেছি, কোথায় কোথায় চাকরি দিয়েছি, বা আগামী দিনে কোথায় কোথায় চাকরি দিব, এই নিয়ে কোনো আলোচনা করেন না। ওনার আলোচনার ধাঁচটাই আমি বুঝতে পারছি না এখনো। আলোচনা এই জন্য হচ্ছে না, আলোচনা এই জন্য হচ্ছে না, আলোচনা হওয়া উচিত কি, যেগুলা যেগুলা হার্ড কপি ছিল, যেগুলা হার্ড কপি ছিল, হার্ড কপি তো সব ইঁদুরে খেয়ে নিছে, আর যেগুলো অনলাইনে ছিল ওর সার্ভারটা ক্র্যাশ হয়ে গেছে। এই জন্য এর আগে কোনো কিছু রিপোর্ট পাওয়া যায় না। আমার কথা হচ্ছে ওনার বক্তব্যে যেরকম মোদি বলে যে আমি উজ্জ্বলা যোজনা দিয়েছি, আমি স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে গরিব মানুষকে পায়খানা দিয়েছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছি, এত কোটি এত টাকা বরাদ্দে, ইনফ্রাস্ট্রাকচারের পিছনে এত এত টাকা খরচা করেছি, তারপর হচ্ছে আমি বেকারত্ব দূর করেছি এত%, আর এই এই সেক্টরে আমি কাজের ব্যবস্থা করেছি, মানুষকে আমি স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে সাধারণ ছেলেপেলেদের লোনের ব্যবস্থা করে দিয়েছি, লোনের মাধ্যমে ব্যবসা করে তারা আগে বাড়ার মতো একটা ব্যবস্থা করে দিয়েছি, আমি মহিলাদের সশক্তিকরণের দিকে ধ্যান দিয়েছি, লাখপতি দিদি বানাইছি আমি এতগুলো। এই ধরনের ওনার ভাষণটার মধ্যে একটা পজিটিভ দিক থাকে, কিন্তু ওনার ভাষণে দেখ কোনো পজিটিভ দিক নাই। ওনার উচিত ছিল কি বলা, যে আমি বেকারত্ব যতটুকু পেরেছি দূর করেছি, আগামী দিনে এই করব, আমি বেকারত্ব দূরকরণের জন্য যুব সমাজের হাতে আমি কাজের ব্যবস্থা করব, এই কোম্পানি খুলবো, এই করব সেই করব, এই ধরনের হওয়া উচিত ছিল ওনার ভাষণের মধ্যে। উনি বলে যে আমি 40% বেকারত্ব কমিয়েছি, একটা অবিশ্বাসজনক কথা। কেন? আজকে 7 কোটি জনগণ ভোট দেবে, তার মধ্যে বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে গেছে 2 কোটি ফর্ম জমা করে গেছে, তাহলে কত পার্সেন্ট, কি পার্সেন্ট মানুষকে কাজের ব্যবস্থা করে দিতে পেরেছে মমতা ব্যানার্জি? কিচ্ছু না, নেটকল জিরো, কিচ্ছু দিতে পারেনি। চাকরিজীবীদের দিয়ে ঝোলাতে ভোটের আগে বললো আমি দিয়ে দিব, এখনো দিতে পারেনি, দিয়ে দিব বলছে। আচ্ছা যাক, মহিলা সশক্তিকরণের দিকে কোথায় দিয়ে দিয়েছে? কোনো কিচ্ছু না, ভাতা নয়, বাস ভাতা নিয়ে সন্তুষ্ট হয়। মহিলা সশক্তিকরণের জন্য স্টার্ট আপ ইন্ডিয়া থেকে যেরকম লোনের ব্যবস্থা আছে, সেরকম একটা ব্যবস্থা আছে যে মহিলাদের এককালীন একটা টাকা দেওয়া হয়, ওই টাকার মাধ্যমে মহিলারা কোনো ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করে তোলার ইচ্ছা থাকলে সে এই লোনটা নিয়ে নিজেকে স্বাবলম্বী করে তোলে। এটাকে বলে লাখপতি দিদি। লাখপতি দিদির একটা যোজনা আছে। তারপর শিক্ষার সর্বনাশ ঘটিয়ে দিল দিদি। শিক্ষা এখনো অব্দি পশ্চিমবাংলার মানুষের কাছে ওনার উচিত ভুল স্বীকার করে যে আমি 15 বছরের শিক্ষার যে বাজে হাল করে দিয়েছি,
যে শিক্ষা মেরুদণ্ডটা ভেঙে দিয়েছি, এবার যদি নির্বাচিত হই আমি এটাকে রিপেয়ারিং করবো এই পদ্ধতিতে। এই শিক্ষার ইনফ্রাস্ট্রাকচারটা এইভাবে গঠন করব। কোনো কিছু ব্লু প্রিন্ট নাই ওনার কাছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে কি উন্নত করবে। তারপর ওনার স্বাস্থ্যের যে বেহাল অবস্থা, উনি বলছে যে আমি 5 লাখ টাকা করে দিচ্ছি সে স্বাস্থ্য সাথী, অথচ মানে সরকারি হাসপাতালের যে ইনফ্রাস্ট্রাকচার, ওই ইনফ্রাস্ট্রাকচারেই একদম মানে বাজে হাল। একদিকে কুত্তা শুয়ে আছে, একদিকে রুগী শুয়ে আছে, এই অবস্থা। তো এই যে মানে স্বাস্থ্যের যে কঙ্কাল দশা, এই দশার থেকে আমি স্বাস্থ্য ব্যবস্থাটাকে এইভাবে রিপেয়ার করব। ভুল স্বীকার করা উচিত, এক কথায় ভুল স্বীকার করে আমি স্বাস্থ্য ব্যবস্থাটাকে এই পজিশনে নিব। একজন স্বাস্থ্য বিভাগের একজন ডক্টর সুরক্ষিত না, একজন মহিলা ডক্টর হসপিটালে সুরক্ষায় থাকতে পারে না। মমতা ব্যানার্জির পা বাংলো নন্দীগ্রামে চিকিৎসা করতে চলে আসতে হচ্ছে কলকাতা আরজি করে। নন্দীগ্রাম থেকে আরজি কর প্রায় 300-350 কিলোমিটার চলে আসতে হচ্ছে, অথচ ওনার পায়ের চিকিৎসা এই 350 কিলোমিটারের ভিতরে হলো না। তাহলে স্বাস্থ্যের কি অবস্থা? তারপরে হচ্ছে আরেকটা ভিডিও দেখাচ্ছি। উনি বলেন না মা মাটি মানুষ, জমিনের কি অবস্থা? জমিন নিয়ে কোনো আলোচনা নাই যে জমিন এভাবে সুরক্ষা করব। যে মানে জলা জমি ভরাট করে যে হারে মানুষ বাড়ি ঘর বানাচ্ছে, কলকাতার দিকে লেকটাউন টেকটাউন ওই সাইডে যে জলা জমিগুলো ছিল, নিউ টাউন লেকটাউন ওই সাইডটায় সব ভরাট করে কি করছে, মানে উটপাটাং বিল্ডিং গজায় উঠছে। তো এই যে আর মাফিয়া রাজ, জমির মাফিয়া দাঁড়িয়ে গেছে নানান রকম। কেউ একটা জমি বিক্রি করতে যাবে, তৃণমূলের মাফিয়াদেরকে ট্যাক্স দিতে হবে। কেউ জমি কিনতে যাবে, তৃণমূলের মাফিয়াদের ট্যাক্স দিতে হবে, মাফিয়া ট্যাক্স। কেউ বাড়ি বানাবে, ইট বালি পাথর এদের সিন্ডিকেট থেকে কিনতে হবে। মানে একটা নৈরাজ্য স্থাপন করে রেখেছে। এই রাত থেকে কিভাবে মুক্তি দিবে পশ্চিমবাংলার মানুষকে, এটার কোনো ব্লু প্রিন্ট নাই ওনার কাছে, এটা নিয়ে কোনো আলোচনা নাই। তারপরে সমাজে যে হারে সাম্প্রদায়িকতা উনি বিস্তার করেছে, উনি আরো দিন বা দিন সাম্প্রদায়িকতাকে লালন পালন করে আরো বৃহৎ আকার ধারণ করাচ্ছে। উনি চাচ্ছে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হোক ভোটের আগে। ওনার একদম পুরো ব্লু প্রিন্ট তৈরি করা আছে যে একটা সাম্প্রদায়িক ক্র্যাশ হয়ে যাক পশ্চিমবাংলায়, আর এর মধ্যে 2-4টা মুসলমান লোক মারা যাক, এদের ডেড বডি নিয়ে এমন ভাবে পোলারাইজেশন করব যেন প্রতিটা মুসলমান ওনাকে ভোট দেয়, ওনাকে বিশ্বাস করে ভোট দিয়ে দেয়। এখন কারণ হচ্ছে এবার 2026-এর ভোটে ওনাকে মুসলমানরাও ভরসা করতে পারছে না, আর ভরসা করছে না। অধিকাংশ জায়গাতেই তাই দেখা যাচ্ছে যে ভরসা করছে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যদিও ভরসা করছে না, ভরসা না মানে বিজেপি কে ঠেকাও বলে কিছু ভোট আছে, যাদের কোনো আইডিওলজি নেই, যাদের শিক্ষার কোনো প্রয়োজন নেই, যাদের ইনফ্রাস্ট্রাকচারের কোনো প্রয়োজন নেই। কিছু মুসলমান তো আছে এই টাইপের, যাদের শিক্ষার আলোর দরকার নেই, স্বাস্থ্যের দরকার নাই, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের দরকার নাই, রাস্তাঘাটের দরকার নাই, উন্নতির কোনো দরকার নাই, শুধু দরকার বিজেপি ঠেকাও। এই কিছু সংখ্যক বিজেপি ঠেকাও মুসলমান আছে যারা মানে আহ সর্বদাই রাষ্ট্রবিরোধী চিন্তা ভাবনায় মগ্ন থাকে, তাদের ভোটটা আছে ওনার সঙ্গে। তো উনি তাই সাম্প্রদায়িকতার মানে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আকার ধারণ করানোর প্রচেষ্টায় মানে উস্কানি দিয়েই চলছে। তারপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারের কি দুরবস্থা। যদি কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে আসা শুরু হয়, ন্যাশনাল হাইওয়েটা ঠিক আছে, তার আশপাশ দিয়ে যদি কোনো কারণে ন্যাশনাল হাইওয়ে রোড ব্লক হয়ে যায়, তো সাইড দিয়ে বেরিয়ে আসতে কমসে কম 6 থেকে 7 ঘন্টা বেশি টাইম লেগে যাচ্ছে। কারণ কি? কারণ রাজ্য সরকারের কোনো রাস্তাই সঠিকভাবে রাস্তা বানানো নেই, খাল খন্দর ভাঙ্গাচোরা, ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা বেহাল। ঠিক আছে,
ইনফ্রাস্ট্রাকচার উত্তরবঙ্গে একটা উত্তরকন্যা বানিয়ে রেখেছে, এর কোনো কাজ নেই। এর মধ্যে কাজ করানোর জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র, এই জিনিসপত্র সেন্টিগ্রেড, আর এই যে এদের যে মানে একটা সেন্টিগ্রেড ফিটিং করে ওখান থেকে যে রোজগার করার রাস্তাটা বার করতে পারে নাই, তাই কেন্দ্রীয় সরকারের দেওয়া উত্তরকন্যার জন্য যে টাকা এখনো অব্দি খরচাই করতে পারেনি এরা। এই অবস্থা ইনফ্রাস্ট্রাকচারে। তারপরে দিশাহীন একটা অর্থ ব্যবস্থা, যে টাকা মানে কমিউনিস্ট পার্টি ঋণের বোঝা চাপিয়ে গিয়েছিল, তার থেকে আজকে 6-7 গুণ বেশি করে দিয়েছে এই এই সরকার ঋণের বোঝা। এর বিনিময়ে কি আমাদের কি করতে হচ্ছে, একটা ছেলে জন্ম নিলে তার উপরে একটা বৃহৎ আকারের ঋণের বোঝা মাথায় চেপে যাচ্ছে। তো অর্থ ব্যবস্থাটাকে কিভাবে শুধরাবে, আগে চলবে, আগে নেক্সট 5 বছরে অর্থ ব্যবস্থার কি ডেভেলপ করবে, এই নিয়ে কোন রকম আলোচনা নেই। কোনো মিটিং মিছিলে ওনার এই ধরনের কোনো আলোচনা নেই। যে আলোচনাটা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ওনার প্রতি সভাতেই এই আলোচনাগুলো উঠাচ্ছে, আমরা এই করে এইভাবে আমরা সমাজটাকে আগায় নিয়ে যাব, এইভাবে আমরা অর্থ ব্যবস্থাকে আগাবো, মানে কলকারখানা খোলাবো, কলকারখানা আরো আসবে, এর মাধ্যম দিয়ে আমরা অর্থ ব্যবস্থাকে আগাবো। এর মাধ্যম দিয়ে আমরা প্রতি হাতে কর্মের ব্যবস্থা করব, যারা বাইরে আছে তাদেরকে ফিরিয়ে এনে কর্মের ব্যবস্থা করব। আর আজকে যখন ভোট আসছে, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, তারপর হচ্ছে এরকম বিভিন্ন জায়গা থেকে যখন কাতারে কাতারে আমাদের পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক, কেউ আইটি সেক্টরের পরিযায়ী, আইটি সেক্টরে যারা চাকরি বাকরি করে, কেউ সিভিল কনস্ট্রাকশন লাইনে বিভিন্ন পদে চাকরি টাকরি করে, তারা যখন কাতারে কাতারে আজকে ট্রেন ভরে ভরে পশ্চিমবাংলার দিকে রওনা হচ্ছে, তো দিদি ট্রেনেই যায় বলছে উত্তরপ্রদেশ থেকে, রাজস্থান থেকে, মধ্যপ্রদেশ থেকে এই বহিরাগতরা আসছে। মানে পরিযায়ীরা আজকে বহিরাগত হয়ে গেল। আবার লকডাউনের সময় শুনছিলাম যারা পরিযায়ী শ্রমিক আছে তারা চলে আসো, আমি কাজ দিব, 5,000 টাকা মাসে দিব। আজ অব্দি দেখলাম না কয়জনকে 5,000 টাকা মাস দিয়েছে, কোন রকম রেকর্ড নেই, খালি লেকচার আছে। এই অবস্থা। আজকে যখন ভোটটা দেওয়ার জন্য, বিশেষ করে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য পরিযায়ী শ্রমিকরা কাতারে কাতারে ট্রেন ভর্তি করে পশ্চিমবাংলার দিকে রওনা হয়েছে, তখন উনি বলছে যে বহিরাগত, মানে পরিযায়ী শ্রমিকরা হয়ে গেছে বহিরাগত মমতা ব্যানার্জির কাছে। আচ্ছা, আমরা বহিরাগত হইতাম না, আমরা পশ্চিমবাংলাতেই থাকতাম মনে করো, তা আমাদেরকে কাজের ব্যবস্থা কোথায় করে দিয়েছে তুমি, যে আমরা পশ্চিমবাংলা থেকে কাজ করব, নিজের সংসার চালাবো? কে, কোন পশ্চিমবাংলার কোন বাঙালি ছেলেটা চায় যে পশ্চিমবাংলার বাইরে গিয়ে একটা পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী আইটি সেক্টরের কর্মী বা সিভিল কনস্ট্রাকশন বলো বা সোনার দোকানের যে কারিগর, এই ধরনের কাজে নিযুক্ত হয়ে পশ্চিমবাংলার বাইরে থাকতে চায়? যে রাজ্যে আমার মা বাবা, বয়স্ক মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই পড়ে আছে, তাদেরকে ছেলে কারো মন চায় থাকতে? চায় না। কিন্তু নিরুপায় পশ্চিমবাংলার যে শাসন ব্যবস্থা, 34 বছর বাম শাসন আর এই 15 বছরের তৃণমূল শাসন নেই, যে অবস্থা অর্থনীতিকে যে দুরবস্থায় নিয়ে এসছে, যার জন্য আজকে পরিযায়ী শ্রমিক সেজে পশ্চিমবাংলার ছেলেপেলেরা বাইরে আসতে হচ্ছে, বউ বাচ্চা নিয়ে আসছে বাইরে। তো এই হচ্ছে আমাদের অর্থনীতির দুরবস্থার ব্যাপার। এই নিয়ে কোনো আলোচনা নেই মমতা ব্যানার্জির মুখে। আচ্ছা, লোকতন্ত্রটার কোন দুরবস্থায় নিয়ে দাঁড় করিয়েছে, কোন জায়গায় নিয়ে, মানে এক কথায় বলা যায় পশ্চিমবাংলার লোকতন্ত্র আজকে কবরের তলায়, হয় কবরে না চিতায়। কাউকে একটা কথা বলতে দিচ্ছে না। ওনার কিছু কিছু লোক নেতা, হয়তো মুর্শিদাবাদের এক রাজু মন্ডল নামে এক নেতার ভিডিও খুব ভাইরাল হচ্ছে, হিন্দু বাড়িতে যায় বলছে, ধমকি দিচ্ছে হিন্দুদের, মানে কিরকম প্লুরালাইজেশন, হিন্দুদের বাড়িতে যায় বলছে, ধমকি দিচ্ছে।
যে ভোট দিলে তৃণমূলকে দিতে হবে, আর তা না হলে ভোট দিতে যাস না। আর যদি ভোট দিতে যাস তো চৌঠা মেতে দেখে নিব, আর চৌঠা মেতে তোদেরকে কি কয় পোটলা পাটলা বেঁধে গ্রাম ছাড়া করে দিব, এই ধরনের হুমকি এখানে দিচ্ছে। আমিও কিছু এই বলবো। নিয়ে কোনো আলোচনা নেই। মমতা ব্যানার্জি 2011-তে মমতা ব্যানার্জি বলেছিল, 1 মিনিট, 2011-তে মমতা ব্যানার্জি কি বলেছিল, যে আমি লোকতন্ত্র ফিরিয়ে দিব পশ্চিমবাংলার। ওনাকে বিশ্বাস করেছিল পশ্চিমবাংলার প্রতিটা নাগরিক, আমি নিজেও এর মানে ভিকটিম, আমিও বিশ্বাস করেছি। তো এরকম প্রতিটা নাগরিক বিশ্বাস করেছিল যে কমসে কম জানা আছে কলকাতা লন্ডন হবে না, শিলিগুড়ি ওই কি বলে দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, কমসে কম লোকতন্ত্রটা ফিরে পাবে, মানুষ মানুষের মতো করে কথা বলার অধিকারটুকু ফিরে পাবে, মানুষ মানুষের মতো করে একটা বিচার ব্যক্ত করার সুযোগটা পাবে। কিন্তু তার থেকেও বঞ্চিত আজকে পশ্চিমবাংলার মানুষ। এই হচ্ছে লোকতন্ত্র। তো এই নিয়ে দিদির মুখে কোনো উচ্চ বাক্য নেই, এই নিয়ে কোনো আলোচনা নেই। তারপরে আইনের শাসন নেই। একটা মানুষ যে আইনের শাসনে বাস করবে, আইনের শাসনে বাস করার যে মজা, এই মজাটা যারা পশ্চিমবাংলার বাইরে বিজেপি শাসিত বা অন্য কোন পার্টির শাসিত রাজ্যে বাস করে, অর্থাৎ পশ্চিমবাংলার বাইরে বাস করে, তারা বুঝতে পারে, তারা অনুভব করতে পারে যে আইনের শাসনের কত প্রয়োজন। আমি উত্তরপ্রদেশে বাস করি, উত্তরপ্রদেশে আইনের শাসন আছে। 2017-এর আগে আইনের শাসন ছিল না, মাফিয়া রাজ ছিল। যে রাজটা পশ্চিমবাংলায় চলছে, মাফিয়া রাজ থাকা মানে কি অনেকটা কাশ্মীরের মতো। কাশ্মীর আজকে একটা লোকতন্ত্র রাজ্যে পরিণত হয়েছে। এর আগে কাশ্মীর কি ছিল? কাশ্মীরে মানে এক ধরনের লুঙ্গি বাহিনী, তাদের একটা তাণ্ডব চলতো। তাদের তাণ্ডবের কাছে পুলিশ প্রশাসন স্যালেন্ডার হয়ে যেত। আর যারা বহু সংখ্যক অর্থাৎ হিন্দুরা কোনোদিনও বিচার পায়নি। আর পশ্চিমবাংলায় আজকে তাই চলছে। একটা রাজ্য পুলিশ, একটা পুলিশ ব্যবস্থা, একটা শাসক ব্যবস্থার কাছে হিন্দুরা আজকে নিরাশ, তারা তাদের কোনো বিচার পাচ্ছে না। আর মুসলমানরা যতই উদ্যম নৃত্য করুক, চাই ট্রেনে আগুন লাগিয়ে দেখ, ট্রেনের কি বলে লাইন উপরে ফেলে দেখ, যা ইচ্ছা যা মন চায় তাই করুক। এমনকি এই এই তো 2 দিন আগের ঘটনা, বিচারকদের 7 ঘন্টা বন্ধ করে রেখে দিল। কোন আইনের ব্যবস্থা আছে? কোন আইন কানুন 7 ঘন্টা কি করে বন্ধ রাখে? পরে কাকে অ্যারেস্ট করলো না করলো সেটা পরের ম্যাটার। একটা মানে ভিড়, একটা মব, একটা মব কি করে শাসন ব্যবস্থার যে জুডিশিয়ারির প্রধান জজদেরকে 7 ঘন্টা না 15 ঘন্টা বন্দি রাখে, কি করে পারে? এসব যদি প্রশাসন চায় তো 15 মিনিট রাখা সম্ভব না, 15 মিনিট রাখা সম্ভব না। এই মব এক কাঠটাই হওয়া সম্ভব না যদি প্রশাসন চায়। কিন্তু না, একটা খাস ধর্মীয় লোক, তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে উদ্যম নৃত্য করার সুযোগ দিতে হবে। পশ্চিমবাংলার প্রশাসন এটা মানে বদ্ধপরিকর। আর হিন্দুদেরকে প্রতারিত করতে হবে, হিন্দুরা যেন আইনের শাসন না পায়, এটার জন্য সবসময় মমতা ব্যানার্জির প্রশাসন প্রয়াস চালিয়ে যাচ্ছে। এবার জয়ন্ত বর্মন বলো, বলো। আমি কিছু বলতে চাইবো। আমার এরপরে হ্যাঁ, আমি একটা ভিডিও নিয়ে আসবো, কালকে ভিডিওটা আসবে। কিছু কিছু হ্যাঁ, টিএমসি নেতা যে বাড়ি বাড়িতে বলছে যে এবার সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে, ক্যামেরা কন্ট্রোল আমাদের কাছে থাকবে, যদি টিএমসি তে ভোট না দাও আমরা কিন্তু সব দেখে রাখবো।
এটা টোটালটাই ভুল। আমি ভিউয়ারদের জন্য বলবো ভিডিওটা শেয়ার করবা, সবাইকে দেখাইতে সহযোগিতা করবা। এটা টোটালটাই ভুল। যত ওয়েব ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরা থাকবে, যেখানে তোমাদের ইভিএম বক্স থাকবে বটম দাবানোর জন্য, সেই জায়গায় কোনো ক্যামেরা থাকবে না, শুধু এন্ট্রিতে থাকবে, হলে থাকবে, কিন্তু সেই জায়গায় কোনো ক্যামেরা থাকবে না। আপনারা যাকেই ভোট দেন, নির্বাচন কমিশন নিজে বলতে পারবে না যে আপনি কাকে ভোট দিয়েছেন, উনিও দেখতে পারবে না, গোপন থাকবে, টোটালটাই গোপন থাকে। আচ্ছা যাই হোক। কিন্তু টিএমসি নেতারা এই ভুলটা খুব বোঝাচ্ছে। ব্যাপার হচ্ছে, আমি লাস্ট আবেদন করব যে পশ্চিমবাংলার রাষ্ট্রপতি মুসলমান এবং আমাদের হিন্দু সনাতনী ভাইদের প্রতি আবেদন করব, আপনারা এক কাছে থাকুন, ন্যায় শাসন প্রতিষ্ঠা করুন, আর নিজের স্বাধীনভাবে ভোট দিন। ভারতের জনতা পার্টিকেই ভোটটা দিন। ভারতের জনতা পার্টি পারবে আপনাদেরকে ন্যায় দিতে, আর প্রতি হাতে কাজের ব্যবস্থা করতে, শিক্ষার মান উন্নত করতে, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো সঠিক করতে। আর বেশি কিছু বললাম না। নমস্কার।